আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ফাঁস হওয়া অডিওতে হাসিনার গুলি চালানোর নির্দেশের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমন অভিযানে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্স। গত মার্চে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করো, যেখানে পাবে গুলি করবে, যাকে যেখানে পাবে সেভাবেই তাকে গুলি করে হত্যা করো, এই নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। গত বছরের বিক্ষোভে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গাজায় জাতিগত নিধনের পরিকল্পনা ট্রাম্প এবং নেতানিয়াহুর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে গাজা দখলে নিয়ে অঞ্চলকে গাজা রিভেরায় পরিণত করার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে অন্যত্র সরিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। আবারও তিনি এসব কথাবার্তা বলতে শুরু করেছেন, গোপনে বৈঠক করছেন এবং বর্তমানে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র অবস্থান করছে। ট্রাম্প এবং নেতানিয়াহু বৈঠক করে পরিকল্পনা করছেন গাজাবাসীকে পৃথিবীর অন্যত্র রাষ্ট্রে চাপিয়ে দিবেন, আর পুরো গাজা খালি করে তার দখল নেওয়ার জন্য নতুন পরিকল্পনা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল ও ডোনাল্ড ট্রাম্প। এরপর জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্র সামরিক স্থাপনায় আঘাত এনেছে, অবশেষে স্বীকার করল ইহুদিবাদী ইসরায়েল। নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ এক ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছে, ইরানের কিছু কিছু ক্ষেপণাস্ত্র তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। এদিকে তালেবানের শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি। আফগানিস্তানি নারীদের উপর দমনপীড়নের অভিযোগ এনে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দাজাদের সহ প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। হেগভিত্তিক আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আখুন্দাজাদে এবং আব্দুল হাকিম হাক্কানির মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার যৌক্তিক প্রমাণ রয়েছে। এদিকে পাবনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ভারতে গ্রেপ্তার। পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ফাঁস হওয়া অডিওতে হাসিনার গুলি চালানোর নির্দেশের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমন অভিযানে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্স। গত মার্চে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করো, যেখানে পাবে গুলি করবে, যাকে যেখানে পাবে সেভাবেই তাকে গুলি করে হত্যা করো, এই নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। গত বছরের বিক্ষোভে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে বিবিসি ও ফরেনসিক প্রতিষ্ঠান ইয়াশর কলটির প্রযুক্তিগত বিশ্লেষণ করে নিশ্চিত করেছে, এটি কৃত্রিম নয়, বরং শেখ হাসিনার তৈরি, কোনোভাবেই কাটাছেঁড়া বা পরিবর্তন করা হয়নি। হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে এটি পুরোপুরি মিল রয়েছে, জানায় বাংলাদেশের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ১৮ জুলাইয়ের কলের পর ঢাকার রাস্তায় সামরিক গ্রেডের অস্ত্র ব্যবহার করা হয়, যা পুলিশের গোপন নথিতে উল্লেখ রয়েছে। বিবিসি আরও জানিয়েছে, ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে অন্তত ৫২ জন নিহত হয়। এর আগে ওই ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৩০। ঘটনাদিন সেনাবাহিনী সরে যাওয়ার পরপরই পুলিশ সরাসরি বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। ঘটনাস্থল থেকে সিসিটিভি, ড্রোন ও প্রত্যক্ষদর্শীর ভিডিও বিশ্লেষণ করে এই তথ্য উঠে আসে। ঘটনার পর প্রতিবাদকারীরা যাত্রাবাড়ি থানায় হামলা চালায়, ৬ জন পুলিশ সদস্য নিহত হয়। বাংলাদেশ পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানান, গত বছরের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ৬০ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরপেক্ষ তদন্ত চলছে। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত করছে বলে জানান তিনি।
গাজায় জাতিগত নিধনের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে গাজা দখলে নিয়ে অঞ্চলকে গাজা রিভেরার পরিণত করার প্রস্তাব দিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনের স্থায়ীভাবে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। অর্থাৎ তিনি বলেছেন, ফিলিস্তিনিরা তোমরা পৃথিবীর অন্যত্র সরে যাও। ট্রাম্পের এমন পরিকল্পনা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ নিয়ে তীব্র সমালোচনা হয়। ফিলিস্তিনি আরব দেশ, জাতিসংঘ এবং অধিকার কর্মীরা একে স্পষ্ট জাতিগত নিধন বলে অভিহিত করেছিল। দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের মাত্র 5 দিনের মাথায় গত 25শে জানুয়ারি প্রথমবারের মতো ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, দীর্ঘমেয়াদে মিশর এবং জর্ডান সরকারের উচিত গাজাবাসীকে গ্রহণ করা। আর এ নিয়ে জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, গাজা এখন আক্ষরিক অর্থে একটি ধ্বংসস্তূপ, তাই গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেয়া দেশের গ্রহণ করা উচিত। গাজাবাসীকে অন্যান্য আরব দেশের গ্রহণ করা উচিত, যেমন তাদের মধ্যে সৌদি আরবও ছিল। তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। তীব্র সমালোচনা এবং নিন্দার পর 27, 30 ও 31শে জানুয়ারি মোট 3 বার এই প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও বলেছিলেন, মিশর ও জর্ডান তার প্রস্তাব গ্রহণ করবে, যদিও এই দুই দেশ শুরুতেই ট্রাম্পের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। 4 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে আরও একবার গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, মিত্রদেশ ইসরায়েলের আক্রমণে গাজা এখন বিধ্বস্ত, তাই ফিলিস্তিনিদের গাজা ছেড়ে অন্যত্র সরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ বর্তমান গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে এবং সেখানকার জনগণ হত্যার শিকার হচ্ছে এবং চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র সামরিক স্থাপনায় আঘাত হেনেছে, অবশেষে স্বীকার করল ইহুদিবাদী ইসরায়েল। নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা স্বীকার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার 8 জুলাই এক ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছে, ইরানের কিছু কিছু ক্ষেপণাস্ত্র তাদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। নাম গোপন রাখা সত্ত্বে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র খুব কমই আঘাত হেনেছে, আর যেসব সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে সেগুলো সক্রিয় রয়েছে। তবে তিনি হামলার বিস্তারিত কোনো কিছু জানাননি। এছাড়াও কোন কোন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র পড়েছে সেগুলো তিনি বিস্তারিত কিছুই জানাননি। এর আগে রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইটের ছবিতে জানা যায়, ইরানের ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলের 5টি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। গত 13 জুন রাতে ইরানে প্রথম হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েলের পরই দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাধে, যা 12 দিন স্থায়ী ছিল। ইসরায়েল এতদিন বলে আসছিল, ইরান শুধু বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়াও তারা বেসামরিকদের হতাহতের তথ্য দিয়েছিল। শুধু ইরানের হামলায় কত সেনা নিহত এবং আহত হয়েছে, সামরিকভাবে সেটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো কোনো তথ্যই প্রকাশ করেনি দখলদার ইসরায়েলি বাহিনী। তালেবানের শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি। আফগানিস্তানে নারীদের উপর দমনপীড়ন এর অভিযোগ তুলে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দা জাদেসহ প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। হেগভিত্তিক এই আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আখুন্দজাদা এবং আব্দুল হাকিম হাক্কানির মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার যৌক্তিক প্রমাণ রয়েছে। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, 2021 সালে আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর তালেবান সরকার নারীদের শিক্ষা, কাজ এবং চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এভাবে 12 বছরের বেশি বয়সী মেয়েদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা নিষিদ্ধ করা হয় এবং অধিকাংশ পেশায় নারীদের নিয়োগ বন্ধ রাখা হয়। পুরুষ অভিভাবক ছাড়া নারীর দূরে ভ্রমণ নিষিদ্ধ করা হয় এবং নারীদের প্রকাশ্যে কথা বলাও নিষিদ্ধ করা হয়। আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, জনগণের উপর তালেবান কিছু নিয়মনীতি চাপিয়ে দিল, তারা বিশেষভাবে নারী এবং কন্যা শিশুদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিকে টার্গেট করে
করেছে এবং মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। জাতিসংঘ বিধিনিষেধ লিঙ্গভিত্তিক বর্ণবাদের শামিল বলে আখ্যায়িত করেছে। তবে তালেবান সরকার দাবি করে আসছে তারা ইসলামী শরিয়া এবং আফগান সংস্কৃতির আলোকে নারীদের অধিকার রক্ষা করে চলেছে। অভিযুক্ত আখুন্দজাদা 2016 সাল থেকে তালেবানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 2021 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগান ত্যাগ করার পর তিনি ইসলামিক আমিরাতের নেতৃত্বে আসেন। অপর অভিযুক্ত হাকিম হাক্কানি তালেবানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওমরের ঘনিষ্ঠ ছিলেন এবং 2020 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তালেবানের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন।